পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি। ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে নতুন ব্লক তৈরির চেষ্টা কি সফল হবে? বাংলাদেশ ও চীনকে নিয়ে নতুন ব্লক তৈরির চেষ্টায় পাকিস্তান। ধারণা করা হচ্ছে এতে ভারতকে বাদ দেওয়া হবে। ভারত জুড়ে ইন্ডিগোর শিডিউল বিপর্যয়। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশের বৈধতা যাচাই করবেন সুপ্রিম কোর্ট। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। নিজেদের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা একে অপরের দিকে গুলি ছুড়েছে। গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে দুই দেশ, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র রয়টার্স। আফগান তালেবান সরকারের মুখপত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রথমে তাদের কান্দাহার প্রদেশের বোলদাকে হামলা চালায়। জবাবে পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানি সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছুড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তান পুরোপুরি সতর্ক আছে। আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতবদ্ধ। 2 দিন আগে সৌদি আরবে আবারও শান্তি আলোচনায় বসেছিল ইসলামাবাদ ও কাবুল, কিন্তু এতে কোনো ব্রেকথ্রু আসেনি। এরপরও দুই দেশ নিজেদের মধ্যে যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এর মধ্যেই সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটল। গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সংঘাত হয়। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এটি থামে। কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। এরপর তারা সৌদি আরবে বৈঠকে মিলিত হয়, কিন্তু এই বৈঠকের 2 দিন না পেরোতেই আবারও সংঘর্ষে জড়ালো তারা। পাকিস্তানে গত কয়েকদিনে আরও কয়েকটি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটি দাবি করেছে, আফগানিস্তানের নাগরিকরা তাদের নিজ দেশের মদদে এসব হামলা চালিয়েছে। তবে আফগানিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার জন্য তাদের দায়ী করা যায় না। 2021 সালে মার্কিন ও পশ্চিমা সেনাদের হটিয়ে দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর গত অক্টোবরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। কেবিন ক্রু সংকট ও প্রযুক্তিগত জটিলতা সহ নানা কারণে টানা 3 দিন ধরে শিডিউল নিয়ে বিপাকে থাকা ইন্ডিগো এয়ারলাইন্স কেবল একদিনেই 550-র বেশি ফ্লাইট বাতিল করেছে। 20 বছরের এয়ারলাইনটির জন্য এটি একটি রেকর্ড। ইন্ডিগো জানিয়েছে, আগামী 2-3 দিন আরও ফ্লাইট বাতিল হবে। এয়ারলাইনটি প্রতিদিন প্রায় 2300 ফ্লাইট চালায়। নির্ধারিত সময়ে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে এর সুনামও ছিল। বুধবার তাদের নির্ধারিত সময় উড্ডয়ন অবতরণের হার ছিল 19.7%। আগের দিনও এটা ছিল 35%। সংকট মোকাবিলা ও সমাধান বের করতে বেসামরিক বিমান মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ ইন্ডিগোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এনডিটিভি। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল আদেশের বৈধতা যাচাই করে দেখতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার সুপ্রিম কোর্ট এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর সাংবিধানিক এই অধিকার বাতিলের আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে দেওয়া এই আদেশ পরে কয়েকটি নিম্ন আদালতে আটকে যায়। বিচারকদের মতে আদেশটি সম্ভবত সংবিধান ও ফেডারেল আইন লঙ্ঘন করছে। সুপ্রিম কোর্টের শুনানির এখনও কোনো তারিখ ঠিক হয়নি। রায় পেতেও কয়েক মাস সময় লাগবে। তবে আদালত যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, ট্রাম্পের অভিবাসন অভিযান ও আমেরিকান সিটিজেন বলতে কী বোঝায় সেটির ওপর এর প্রভাব পড়বে। প্রায় 100 বছর ধরে যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী এই নীতিই প্রতিষ্ঠা করেছে যে দেশটিতে কেউ জন্ম নিলে সে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে, তবে কূটনৈতিক ও বিদেশি সামরিক বাহিনীর বিষয়ে এটি প্রযোজ্য নয়। সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা নাগরিকত্ব পাওয়া সব ব্যক্তি এবং এর এখতিয়ারের আওতায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নাগরিক। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উদ্দেশ্য হল, যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে কিংবা অস্থায়ী ভিসায় আছে তাদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব সুবিধা না দেওয়া। পরে এ আদেশের বিরুদ্ধে মামলা করে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। এর ন্যাশনাল লিগ্যাল ডিরেক্টর সেসিলিয়া ওয়াং সিবিএসকে বলেছেন, কোনো প্রেসিডেন্টই 14তম সংশোধনীতে নাগরিকত্ব বিষয়ক মৌলিক অঙ্গীকারের পরিবর্তন করতে পারেন না।
এক বিবৃতিতে ওয়াং বলেন, ১৫০ বছর ধরে এটা ছিল আইন ও আমাদের জাতীয় প্রথা যে যুক্তরাষ্ট্রের মাটিতে যারা জন্ম নেবেন তারা জন্ম থেকেই একজন নাগরিক। ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারির পর এর বিরুদ্ধে উত্থাপন করা আইনি চ্যালেঞ্জের বিষয়ে কয়েকটি ফেডারেল কোর্ট তাদের রায়ে বলেছেন এটি সংবিধান লঙ্ঘন করেছে। তবে দুটি আপিল আদালত ট্রাম্পের আদেশ কার্যকরের ওপর দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন। লাহোর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি রিসার্চের CSSPR এর পরিচালক রাবিয়া আক্তারের মতে প্রস্তাবটি এখন যে পর্যায়ে আছে সেটি কার্যকরের চেয়ে আকাঙ্ক্ষামূলকই বেশি। সার্ক এখন স্থবির। এ অবস্থায় আঞ্চলিক সহযোগিতায় বৈচিত্র্য আনার প্রস্তাবটি পাকিস্তানের ইচ্ছার ইঙ্গিত দিচ্ছে। সার্ক কেন স্থবির? ১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক প্রতিষ্ঠিত হয় ঢাকায়। প্রতিষ্ঠার সময় সদস্য ছিল ৭টি: বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২০০৭ সালে অষ্টম সদস্য হয় আফগানিস্তান। সংস্থাটির উদ্দেশ্যগুলোর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক উন্নয়নে উৎসাহ দেওয়া। কিন্তু গত ৪০ বছরে এসব লক্ষ্য অর্জনে সংস্থাটি অনেকটাই ব্যর্থ। এর বড় কারণ হল ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা। ২০১৬ সালে সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে, কিন্তু কাশ্মীরে একটি প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর তারা অংশ না নেওয়ার কথা জানালে সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। CSSPR এর রাবেয়া আক্তার বলছেন, সংস্থাটি সক্রিয় করতে সবার সম্মতি প্রয়োজন। বড় দুই সদস্য দেশ আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বিবাদকে আলাদা করতে না পারলে সার্কের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সার্ক কেন গুরুত্বপূর্ণ? চলতি বছরের হিসেব অনুযায়ী সার্কভুক্ত দেশের জনসংখ্যা ২ বিলিয়নের বেশি, যা এই অঞ্চলকে বিশ্বের সবচেয়ে জনবহুল করে তুলেছে। কিন্তু এরপরও আঞ্চলিক বাণিজ্য খুবই সীমিত। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের সদস্যদের মধ্যে যে পরিমাণ বাণিজ্য হয় তা দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যের ২৫% সমান। বিপরীতে সার্কভুক্ত দেশগুলোর আঞ্চলিক বাণিজ্য মাত্র ৫%। বিশ্বব্যাংকের পূর্বাভাস হল দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি নিজেদের মধ্যে প্রতিবন্ধকতা কমায় তাহলে তারা $৬৭ বিলিয়ন মূল্যের পণ্য বিনিময় করতে পারবে। দেশগুলোর মধ্যে বাণিজ্যে দুর্বলতার প্রধান কারণ হিসেবে দেখা হয় আঞ্চলিক যোগাযোগের ঘাটতিকে। ইউরোপে বাণিজ্যিক যান এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। ২০১৪ সালে সার্কের জন্য এমন একটি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পাকিস্তান তাতে বাধা দেয়। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সাউথ এশিয়া ইনিশিয়েটিভের পরিচালক ফারা আমির মনে করেন, ভারত পাকিস্তান ন্যূনতর সহযোগিতা করলেও তা বৃহত্তর আঞ্চলিক স্বার্থের জন্য ভালো হবে। তখন সার্কও পুনরুজ্জীবিত হবে। কিন্তু দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিকট ভবিষ্যতে এমন কিছুর সম্ভাবনা খুবই কম। পাকিস্তান সার্কের বাইরে নতুন আঞ্চলিক অংশীদারিত্ব তৈরির প্রথম চেষ্টাকারী দেশ নয়। সংস্থাটি ব্যর্থ হবার পর বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল BBIN নামে পরিচিতি নিজেদের মধ্যে একই রকম চুক্তি করেছে। এছাড়া ভারত অন্যান্য আঞ্চলিক সংস্থারও সদস্য, যেমন বিমস্টেক, যেখানে বাকি সদস্যদের মধ্যে আছে বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। পাকিস্তানের প্রস্তাব কি সফল হবে? প্রস্তাবটি উচ্চাকাঙ্ক্ষী হলেও এটির প্রয়োজন আছে বলে মনে করেন বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক অধ্যাপক শাহাব এনাম খান। তার মতে নিরাপত্তা কেন্দ্রিক চিন্তাধারা কিংবা রাজনৈতিক সংকীর্ণতার কারণে বাস্তববাদী আঞ্চলিক সহযোগিতা বা কথিত ক্ষুদ্র গোষ্ঠীভিত্তিক সহযোগিতা গড়তে দক্ষিণ এশিয়া বারবার ব্যর্থ হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রবীণ দান্থি মনে করেন, তাত্ত্বিক দিক থেকে হলেও একটি নতুন আঞ্চলিক সংস্থা গড়ে তোলার সুযোগ আছে। ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে সার্কের স্থবিরতা দক্ষিণ এশিয়ায় আরেকটি ফোরামের চাহিদা তৈরি করেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতির দিকে, আবার পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটছে। এমন অবস্থায় চীনের অংশগ্রহণে ত্রিপাক্ষীয় সহযোগিতার পথ তৈরি করেছে। এখন প্রস্তাবটি বাস্তবে কার্যকর হবে কিনা তা দুটি বিষয়ের ওপর নির্ভর করছে বলে মনে করেন রাবিয়া আক্তার। প্রথমত, ছোট ও নির্দিষ্ট বিষয়ভিত্তিক গোষ্ঠীতে অংশ নেওয়ার জন্য দেশগুলো স্বার্থ খুঁজে পাচ্ছে কিনা। দ্বিতীয়ত, এমন গোষ্ঠীতে অংশগ্রহণ করলে ভারতকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে কিনা। রাবিয়া আক্তার বলেন, দক্ষিণ এশিয়ার বা পাকিস্তানের প্রস্তাবিত আঞ্চলিক উদ্যোগে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ প্রাথমিক আগ্রহ দেখাতে পারে, তবে আনুষ্ঠানিকভাবে যোগদানের ক্ষেত্রে অগ্রগতি সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
শাহাব এনাম খানের মতে এটি সফল করতে হলে দেশগুলোকে একসাথে কাজ করার সক্ষমতা ও ছোট দেশগুলোর প্রয়োজন বিবেচনায় নেওয়ার মানসিকতা দেখাতে হবে। প্রচলিত ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসতে হবে। অর্থনৈতিক স্বার্থকে এগিয়ে নেবে এমন সহযোগিতার প্রয়োজন দেখছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আমি মনে করি এই অঞ্চলের ভেতরে ও বাইরের দেশগুলোর এই ধরনের বিকল্প উদ্যোগে যোগ দেওয়ার জন্য যথেষ্ট ভিত্তি আছে। আর প্রবীণ দান্তি বলছেন, পাকিস্তানের প্রস্তাবটি যদি সত্যিই এগিয়ে যায় তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যবধান আরও বাড়াতে পারে, একই সঙ্গে বাড়তে পারে চীনের সঙ্গে ভারতের আঞ্চলিক প্রতিযোগিতা।